আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আইন অনুযায়ী হবে, তবে বিচারের নামে অবিচার যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুপুরে রাজধানী ঢাকায় জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না মন্তব্য করে সরকার প্রধান বলেন, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধভাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। খাবার সরবরাহ আন্দোলনকারীদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবার সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান। এ সময় শহীদ পরিবার সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারগুলোর শূন্যতা, অশ্রু আর আজীবনের ক্ষতের কথা উঠে আসে এই সম্মেলনে। দাবি করেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বড় সন্তান মারা যায়, একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। ফাঁসি 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 চাই, 17 বছর গুম খুন হত্যার বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা ও ভাইয়ের প্রতি অবিচারের কথা তুলে ধরেন। আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। সকলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র থাকবে বলেও জানান সরকার প্রধান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এমন কথা জানান। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে মানবিক ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বিবেচনায় নিতে নেতাদের প্রতি পরামর্শ দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের জেলা ও মহানগর কর্মপরিষদের সদস্যদের 3 দিন ব্যাপী শিক্ষা শিবির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। এ সময় স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য, হালাল উপার্জনকারী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, নৈতিকতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কর্মীদের। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত শিক্ষা শিবিরে দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী 6 জুলাই থেকে দেশের 100টি পৌরসভা ও উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানী বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, কর্মসূচির অংশ হিসেবে 6 জুলাই বিকেল 4টায় গাজীপুরে কালীগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সাভার উপজেলায় একটি পদযাত্রা এবং 7 জুলাই কক্সবাজারে আরেকটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া 15 জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে থেকেই জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে বলেও জানান তিনি। 16 জুলাই রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যেই দলেরই হোক, যেই ধর্মের হোক, যেই মতের হোক, প্রত্যেকেই তাদের জায়গা থেকে চাইবে যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো, যেগুলো গণভোটে রায় হয়েছে, সেই সংস্কারগুলো হতে হবে এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। তিনি জানান, ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়তে কাজ করছে সরকার, সেই দিকেই এগিয়ে যাবে দেশ। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম চেম্বার সহ ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন মন্ত্রী। এ সময় আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাইনিজ করিডোর এবং অর্থনৈতিক হাব হবে চট্টগ্রাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করেন অর্থমন্ত্রী এবং বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা করা দরকার তার সবই করবে সরকার। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের এটা সিদ্ধান্ত নিয়েছি। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনের সফল হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিকেলে লালমনিরহাটে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এই 4 সামাজিক অপরাধ দূর করার প্রত্যয়ে শুরু হওয়া আলোকিত লালমনিরহাট আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশে দেখতে চান, তার জন্য বিভিন্ন কর্মসূচি চালু করা হচ্ছে। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাদক, জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িতদের কাউন্সেলিং করে সমাধানের চেষ্টার পাশাপাশি প্রয়োজনে সংশোধনাগারে পাঠানো হবে। তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে বললেই হোক, যে কোনো বললেই হোক। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। জনপ্রিয় টেলিভিশন এনটিভি 24 বছরে পদার্পণ উপলক্ষে আজও দেশে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রত্যাশার কথা জানিয়েছেন সর্বস্তরের দর্শকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে অলিউল্লাহর ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এছাড়াও এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত 23 বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের কাজের অবশ্যই যৌক্তিক সমালোচনা করা যাবে, কিন্তু এমন কোনো ধরনের সংবাদ প্রকাশ করা অনুচিত হবে আমি মনে করি যেখানে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সেই সংবাদগুলোর আসলে কোনো বস্তুনিষ্ঠ কোনো সোর্স নেই বা কোনো ধরনের সত্যতা নেই। আমরা যারা সত্যিকার অর্থে স্বাধীনগামী এবং স্বাধীনতা প্রিয় যারা ছিলাম, তাদের কথা বলার জন্য আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আজকের
এই দিনে ওনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। তেইশ পেরিয়ে ২৪ বছরে পদার্পণে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। পরে আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এনটিভি বিভিন্ন সময় তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের নিউজগুলি তারা ঠিকমতো দিয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে এনটিভি গণমানুষের কথা তুলে ধরবে। এনটিভির ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এনটিভি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এনটিভি এখনো জাগ্রত আছে এবং এইভাবেই যেন এনটিভি এগিয়ে যায়, সেইভাবে আমি দোয়া করব। পার্বত্য জেলা রাঙামাটিতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে এনটিভির ২৪তম বছরে পদার্পণের দিনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। কেক কাটার পর 5টি শিউলি চারা রোপণ করেন অতিথিরা। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এটা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু সব ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। এখানকার বিশেষ করে আমি মনে করি যে এনটিভি পার্বত্য জেলার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আরও রাখবে বলে আমি মনে করি। 23 বছরের নিরন্তর পথ চলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন পাবনার দর্শকরা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। গণভোটের গণরায় বাস্তবায়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য জোট। দিনাজপুরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দিনাজপুর গৌড়-এ শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে 11 দলীয় জোট। বিকেলে শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। একই দাবিতে পৌর শহরে বাজার স্টেশন পৌর মুক্ত মঞ্চে 11 দলীয় ঐক্য জোটের সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোরে গণমিছিল করেছে 11 দলীয় জোট। বিকেলে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মোংলায় 11 দলীয় জোটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সহ অন্যান্য জেলায়ও 11 দলীয় জোটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বাসা বাড়ির বর্জ্য অপসারণ করতে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। আব্দুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে প্রায় 65% বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তা নিয়ন্ত্রণে নতুন ঔষধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোর প্রস্তুতির কথাও জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে আন্তঃ ফুটবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ এএফসির আয়োজন করেছে পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন
ATJFP। বিশ্বকাপে উন্মাদনার সঙ্গে তাল মিলিয়ে 16টি দেশি বিদেশি এয়ারলাইন্সের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতায় আয়োজন করা হয়। টুর্নামেন্টের সমাপনীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, এমন আয়োজন এভিয়েশন খাতের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। অনুষ্ঠানে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাতার এয়ারকে হারিয়ে বিজয়ী হয়েছে এয়ার ইন্ডিয়া। আর US বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থান বিমান বাংলাদেশ। 23 পেরিয়ে 24-এ পদার্পণ করল দৈনিক আমার কাগজ। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দৈনিক আমার কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশিষ্ট অতিথি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক মণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আমার কাগজের কর্তৃপক্ষ পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রাজধানীতে বাংলা QR ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেছে ডাচ বাংলা ব্যাংক। শনিবার রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা QR ব্যবহার করে কেনাকাটা করেন। ডাচ বাংলা ব্যাংক জানায়, তাদের অ্যাপ নেক্সাপে এবং রকেটের মাধ্যমে বাংলা QR ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশলেস লেনদেন করা যায়। অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি আর কৃষকের উন্নতি হলে দেশের উন্নয়ন হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, এই লক্ষ্যে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মধ্যস্বত্বভোগী থেকে প্রকৃত কৃষকদের রক্ষা করতে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, ধান, পাট, গম ছাড়াও সব ধরনের কৃষি পণ্য নিয়ে সরকার ইতোমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।